এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করলেও থেমে নেই আওয়ামী লীগের নেতাকর্মীরা। আবারও দাবঠি নিয়ে রাজপথের দখলের কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি। ডক্টর ইউনূসের পতন না ঘটিয়ে ঘরে ফিরবে না আওয়ামী লীগের নেতারা। হঠাৎ এমন কর্মসূচি ঘোষণায় বিপদে ডক্টর ইউনূসের সরকার। জেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর মুরালে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ বাক্য পাঠ করান কর্মসূচি ঘোষণা করেন। আমরা সেই কর্মসূচি পালন করতে চাই। সেই জনগণের প্রত্যাশার প্রেক্ষিতে আজকে আমরা একটি কর্মসূচি ঘোষণা করছি। সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে, আপনারা জানেন। তো এটার ব্যাপারে ডিটেলসটা আমরা এখনো পাইনি, পেলে আমরা বলবো। বাট গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন আমরা কথা বলেছি। এই মুহূর্তে তার পরিবারে শোকের মাতম চলছে। গতকাল যে এই দিবাগত রাতে যে সে যে আসলে ট্রাকের চাপায় নিহত হয়েছেন। নর্মালি আমাদের এই যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে ওই অন্তর্বর্তীকালীন সরকারে, তারাই অভ্যুত্থানে রাজপথ থেকে লড়াই করেছে, তারা এই স্পিরিটটা বুকে ধারণ করে এবং সেটিকে ধারণ করে বিভিন্ন খুনি শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন দালাল ছিল, বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো, এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হবে। পাশাপাশি অদ্ভুত অদ্ভুত জিনিস মিলছে, সবকিছু মিলে কেমন যেন একটা রহস্যের দানা বাঁধছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বর্তমানে সাম্প্রতিক সময়ে চলমান যে পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে, সেটা নিয়ে তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো, যেখানে আপনারা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে। দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থা বিরাজমান এবং বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে সারা বাংলাদেশ থেকে আমার কাছে ফোন আসছে, আমার কাছে মেসেজ পাঠাচ্ছে। ভাই, আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাই আমাদের আসলে আস্থার জায়গা, শেখ হাসিনাই ভরসার জায়গা, শেখ হাসিনার কাছে, শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম। আপনি ভাই এই বিষয়ে একটি কথা বলেন, একটি ভিডিও তৈরি করেন, একটি কর্মসূচি ঘোষণা করেন। আমরাই সেই কর্মসূচি পালন করতে চাই। সেই জনগণের প্রত্যাশার প্রেক্ষিতে আজকে আমরা একটি কর্মসূচি ঘোষণা করছি। বঙ্গবন্ধুর সৈনিকেরা, শেখ হাসিনার সৈনিকেরা, যারা আমরা মনে করি যে শেখ হাসিনাই বাংলাদেশের মানুষের শান্তির শৃঙ্খলার জন্য কাজ করেছেন, উন্নয়নের জন্য কাজ করেছেন। আমরা একটা কর্মসূচি ঘোষণা করছি, যে সেই কর্মসূচিটি হচ্ছে যে সারা বাংলাদেশে আজকে থেকে আমরা প্রত্যেকটি মানুষ, আজকে আমরা আমাদের ফেসবুক ওয়ালে আমরা লিখব শেখ হাসিনাতে আস্থা। আমরা প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি আনাচে গানাচে, প্রত্যেকটি দেয়ালে দেয়ালে আমরা লিখে দিব শেখ হাসিনাতেই আস্থা। কারণ বাংলাদেশের মানুষ আজকে মনে করে যে আসলে শেখ হাসিনার সরকার আমলে আমরা ভালো ছিলাম। শেখ হাসিনা সরকারই আমাদের আস্থা, শেখ হাসিনা সরকারই আমাদের ভরসা, শেখ হাসিনাই বাংলাদেশের জন্য
দর্শক, সচিবালয়ের অগ্নিকাণ্ডের বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, সচিবালয়ের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? টিপু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি প্রশাসনের সর্বোচ্চ এই কেন্দ্রবিন্দুতে যখন এত বড় আগুনের ঘটনা, তখন এই আগুনকে নিয়ে নানা ধরনের কিন্তু আলোচনা সমালোচনা চলছে সচিবালয়ের যারা কর্মচারী আছেন তাদের মধ্যে। আমরা জানি গতকাল রাত 3টা ঠিক 5 মিনিট আগে এই আগুনের সূত্রপাত হয় এবং প্রায় 6 ঘন্টা পর সকাল 8টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বলেছিলেন যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হবে। আমরা কিছুক্ষণ আগে মন্ত্রিপরিষদ বিভাগে কথা বলেছি, তারা আসলে এই কমিটি গঠন করার কাজ চলছে, এখনো শিগগিরই কমিটি গঠন করা হয়তো আমাদেরকে জানানো হবে। কিন্তু এখনো পর্যন্ত সচিবালয়ে সংবাদকর্মীদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা জেনেছি কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টা সচিবালয়ে আসবেন এবং এর জন্য চারপাশে অনেক আইন শৃঙ্খলা খুবই জোরদার করা হয়েছে। এই যে প্রধান উপদেষ্টা এসে সচিবালয় থেকে বের হওয়ার পর হয়তো সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন 5 নম্বর গেট, আমাকে সহকর্মী যদি দেখান, 5 নম্বর গেট দিয়ে এখন যারা কর্মচারী আছেন তাদেরকে ঢুকানো হচ্ছে। এখান দিয়ে কিছুক্ষণ আগে ঢুকেছিল খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার এবং সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও গাড়ি নিয়ে ঢুকতে পারছে না। তারা এই যে 5 নম্বর গেট প্রেস ক্লাবের উল্টা পাশে তারা গাড়ি থেকে নেমে তারপর সেখানে পা হেঁটে ঢুকতে হচ্ছে এবং সংবাদকর্মীরা এখনো এই গেটের বাইরে আছেন এবং একই সাথে 1 নম্বর গেটের বাইরেও সংবাদকর্মীরা আছেন। আমার সহকর্মী মাহমুদও সেখানে আছেন, সকাল থেকে উনি জানাচ্ছিলেন যে কি অবস্থা সেখানে। এখন কিছুক্ষণ আগে এই গেটটা খোলা ছিল, কিন্তু সংবাদকর্মীরা একটু যাওয়ার চেষ্টা করার পরে এই গেটটি এখন বন্ধ করে শুধুমাত্র কর্মচারীদেরকে কার্ড দেখে, সচিবালয় কার্ড দেখে ঢোকার চেষ্টা করা হচ্ছে। এবং আমার ক্যামেরা পার্সন যদি দেখান সচিবালয় চারপাশের একটু ছবিগুলো দেখান যে এই বাইরে কি পরিমাণ ভিড় রয়েছে। আমি একটু কথা বলতে চাচ্ছি যে সচিবালয়ে যারা কর্মচারী আছেন তাদের সাথে একটু কথা বলছি। আমার ক্যামেরা পার্সন দেখান একটু যে আপনারা তো সচিবালয়ের ভিতরে ঢুকেছেন, কি অবস্থা আসলে, কিভাবে, মানে কি মনে হয় আপনাদের এই আগুন লাগার ঘটনা? আগুন লাগার ঘটনাটা কিভাবে হলো এটা আমরা বুঝতে পারছি না, কিন্তু আগুন লেগেছে 7 নম্বর ভবনে। তাতে ধারণা করা হচ্ছে ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কাজনক। তাছাড়া আমাদের অন্যান্য যে বিল্ডিংগুলো আছে, কিছু কিছু বিল্ডিং কাজ চলমান, ইলেকট্রিসিটি আছে, যেমন আমাদের 6 নম্বর ভবনের শিক্ষা মন্ত্রণালয়, এখানে কোনো বিদ্যুৎ নেই, বন্ধ আছে আপাতত, মানে কার্যবিরতি। আমরা এখন স্বেচ্ছায় চলে যাচ্ছি, অনুমতি নিয়ে চলে যাচ্ছি। উনি শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করেন, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে যে ভবনটি 20টি ভবন, ওখানে সবগুলো ভবনই আসলে বন্ধ আছে, কারণ শিক্ষা মন্ত্রণালয়ে আমি এখানে একটু দেখানোর চেষ্টা করছি। এখন কথা বলছেন, এখানে দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা আসছেন, তাকে সংবাদকর্মীরা একটু ধরেছেন, তিনি একটু কথা বলছেন। আমি যদি একটু তার কথায় যাই। ক্ষতি হয়েছে বাংলাদেশের ইতিহাসে না, এগুলা বলা যাচ্ছে না। এগুলো তদন্ত না হলে কেমনে বলা? তদন্ত কমিটি কি হয়েছে করা হয়েছে? আমার ক্যামেরা পার্সন এখানে আসেন, আমি একটু উনি কি বলছেন ওনার সাথে আমি একটু নেওয়ার চেষ্টা করছি যে উনি যেহেতু দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা, তিনি নিশ্চয়ই এই দুর্যোগের বিষয়টা নিয়ে ওনার একটা নিশ্চয়ই এনকোয়ারি থাকবেন, তার অবজারভেশন থাকবেন, তার মন্ত্রণালয়ে কোনো কার্যক্রম থাকবেন। তিনি জানাচ্ছিলেন আসলে সাংবাদিকদেরকে এ ধরনের ঘটনা ঘটার পিছনে কারণ যেহেতু এখনো সরকার জানতে পারেনি, তবে সরকার তদন্ত করছে। এই কিছুক্ষণের মধ্যে হয়তো বের হয়ে আসবে তদন্ত কমিটিতে কারা আছেন, তারা কতদিনের প্রতিবেদন জমা দিবেন, কবে নাগাদ আমরা জানতে পারবো। কিন্তু এই বিষয়টি নিয়ে যারা সচিবালয়ে কাজ করছেন, যারা কাজ করার পরে তারা বের হয়ে আসছেন, তারা বুঝতে পারছেন না যে আসলে তারা কবে নাগাদ কাজ শুরু করতে পারবেন, কারণ 7 নম্বর ভবনে আগুন লেগেছে আর পাশের সামনে 6 নম্বর ভবনটি 20 তলা, সেই ভবনের বিল্ডিংগুলো বন্ধ আছে। তার মানে কবে নাগাদ কাজ শুরু হবে এখনো বলা যাচ্ছে না। আমি একটু আপনি তো দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা, এই দুর্যোগের কেন এরকম ঘটনা ঘটছে বলে আপনার মনে হয়? আমি মনে করতে পারছি না, তদন্ত না হলে তো বলা যাচ্ছে না, মনে করলে তো হবে না। এটা একটা আগুন দুর্যোগ তো বটেই। এটা যখন হয়েছে তখন তো অফিস বন্ধ ছিল, তো এটা তদন্ত হচ্ছে, তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি পূর্ণাঙ্গ তদন্তের পরে বলা যাবে। এখনো পর্যন্ত কি অবস্থা? ভিতরে আগুন নিভে গেছে, আগুন নাই, ইলেকট্রিসিটি তো নেই, অনেক কাজ হচ্ছে না সচিবালয়ে কাজ হচ্ছে। হ্যাঁ, কাজ হচ্ছে। আপনার মন্ত্রণালয়ে কাজ চলছে? আপনি তো আমার মন্ত্রণালয়ে কাজ হচ্ছে, আমি এতক্ষণ তো মন্ত্রণালয়ের কাজ করে বেরোলাম। আপনার মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করবে? আমার মন্ত্রণালয় থেকে হবে না, এটা স্বরাষ্ট্র থেকে হবে। অলরেডি এটা তদন্ত কমিটি গঠিত। সচিবালয়ের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা ঘটলো, এটা নিয়ে আপনার কি অভিজ্ঞতা?
আমার অভিজ্ঞতা যে এত সুরক্ষিত জায়গায় এরকম আগুন লেগেছে সেটা আমাদের সবাইকে তো উদ্বিগ্ন করেছে। তো আশা করছি যে পূর্ণাঙ্গ তদন্তের পরে এটা অতি দ্রুত এটার জানা যাবে, সবাই আমরা বুঝতে পারবো যে কেন এই আগুনটা কিভাবে হয়েছে এটা। কিন্তু তারা সচিবালয় ঢুকতে ফায়ার সার্ভিস ঢুকতেও কালকে 6 ঘন্টা লাগছে আগুন নেভাতে, এত বড় জায়গায় কেন এত সময় লাগলো? ওইখানে কিছু স্থাপনা আছে যে তাদের ফায়ার সার্ভিসের ভাষ্য মতে এখানে ওই যে আন্ত মন্ত্রণালয়ে যাওয়ার জন্য কিছু স্থাপনা সিঁড়ি ইত্যাদি করেছে, যার কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো যাইতে পারে না, ঠিক সময়ে যাইতে পারে না। এখান থেকে তো নিশ্চয়ই একটা আপনাদের শিক্ষা আছে যে এত বড় জায়গায় আগুন অবশ্যই শিক্ষা হ্যাঁ আরো আগে ফায়ার সার্ভিসের ডিরেক্টর ডিজির মতে আরো 1.5 ঘন্টা আগে আগুন তারা মিটিগেট করতে পারে, এটা কাছে কাছে যেতে পারত। অনেক গুরুত্বপূর্ণ ফাইল কি পুড়ে গেছে বলে না আমার মনে হচ্ছে না, এখনো তদন্ত হচ্ছে না, কারণ এটা পুরোটা ওপেন করা হয় না। কথা বলছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম, তিনি সচিবালয়ে গিয়েছেন এবং তিনি সচিবালয় থেকে বের হয়ে উনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, সেখানে চলে গেছেন। উনি যেটা বললেন যে আসলে সচিবালয় ইতিহাসে এত বড় ঘটনা কখনো ঘটেনি, এটা নিয়ে ওনারা সরকার উদ্বিগ্ন এবং যেহেতু তদন্ত কমিটি করা হবে তখন বের হয়ে আসবে আসলে এই ঘটনাটা কিভাবে ঘটলো, নাশকতা কিনা সেটাও উনি উড়িয়ে দিলেন না। এবং যেহেতু নাশকতার বিষয়টা তারা ভাবছেন কিন্তু কোনো প্রমাণ এখনো নেই, সে হিসেবে তারা এটাকে মাথায় রেখে তারা তদন্ত কমিটি করবেন সেখানে হয়তো, এবং খুব দ্রুত তদন্ত কমিটি যাতে তাদের প্রতিবেদন জমা দেয় সেটা নিয়েও যেটা উপদেষ্টা বললেন যে আসলে আমরা খুব চাইবো যারা তদন্ত কমিটি করবে তারা দ্রুত প্রতিবেদন জমা দেন, আমরা খুব দ্রুত বের করার চেষ্টা করব যে কারা কিভাবে এই সচিবালয়ের মতো এই প্রশাসনের কেন্দ্রবিন্দুতে এত বড় আগুনের দুর্ঘটনা ঘটলো এবং ফায়ার সার্ভিস ঢুকতে দেরি করেছে সেটাও আসলে দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম জানালেন যে যদি আরো আগে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঢুকতে পারতো হয়তো এত ক্ষয়ক্ষতি হতো না। অর্থাৎ সচিবালয়ের মতো জায়গায় মানে কতটা অরক্ষিত যে আছে কিছুটা এইটাও প্রমাণ হলো আগুনের মধ্য দিয়ে, যে 6 ঘন্টা লাগলো যে আগুন নেভানোর জন্য। যদি আরো আগে আগুন নেভানো যেত হয়তো যত মন্ত্রণালয়, যে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতো বড় জায়গায় টেলিযোগাযোগ উপদেষ্টার রুম পুড়ে গেছে, স্থানীয় সরকার উপদেষ্টার রুম পুড়ে গেছে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পুরো মিনিস্ট্রি একদম কয়লা হয়ে গেছে। কিছু কর্মকর্তা কর্মচারী তারা দেখে এসছে, তারা আমাদেরকে বললো যে আসলে পুরো ডাক টেলিযোগাযোগ, শ্রম মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বারান্দাগুলো পুড়ে ছাই হয়ে গেছে এবং দরজাগুলো পুরো পুড়ে গেছে, কিছু রুমের ভিতরে পুড়ে গেছে। উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ নাহিদ ইসলামের রুমের কাগজপত্র কিছুই নেই, যেটা দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা বললেন। আমরা আসলে একজনের সাথে কথা বলতে চাচ্ছি ভিতরে যে আসছিল, আপনি একটু বলেন তো ভিতরে গেলেন কি দেখলেন? আপনি তো মন্ত্রণালয়ে অনেকদিন কাজ শুনুন, আমি তো ভিতরে এখনো প্রবেশ করতে পারি নাই, আমি ভিতরে প্রবেশ করতে পারি নাই, কিন্তু 5ই আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা এই দেখে আওয়ামী লীগ ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে বিভিন্ন রূপে বিভিন্ন আঙ্গিকে আসছে। এটা আমরা কর্মচারী আমরা মোটামুটি যখনই জানতে পেরেছি আগুন লেগেছে আমরা মনে করি যে এটা একটা নাশকতার অংশ, আমরা নাশকতার অংশ ছাড়া কিছু ভাবছি না। কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ। আপনার একটা তথ্য জানিয়ে রাখি আমাদের নিউজ 24 দর্শকদের জন্য, গত 3 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় সচিবদের এবং উপসচিব, জয়েন্ট সেক্রেটারি, অতিরিক্ত সচিবদেরকে চিঠি দেওয়া হয়েছে যে বিকেল 5টা নাগাদ, আমরা জানি যে 9টা থেকে 5টা পর্যন্ত অফিস, সরকারি অফিস, কিন্তু যে কোনো মন্ত্রণালয় এর আগে আমরা বহু বছর দেখেছি যার যখন কাজ থাকে ততক্ষণ পর্যন্ত অফিসে থাকে, রাত 7টা পর্যন্ত অফিসে থাকে এবং 5টা বাজে বের হয়ে যাবে এমন কোনো এমবার্গো এই পর্যন্ত সচিবালয় ছিল না। কিন্তু গত 3 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র সচিবের সাইন দিয়ে একটি চিঠি সব মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল। আমি চিঠিটি আমার নিউজ 24 দর্শকদের জন্য অবশ্যই দিব যে 5টার পর যাতে কোনো মন্ত্রণালয়, কোনো সচিব, অতিরিক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি, উপসচিব কেউ না থাকেন, 5টার পর বের হয়ে যাবেন। আসলে এই যে সচিবালয়ে এত বড় নাশকতার ঘটনা ঘটলো, এটা কি আগে থেকে প্রশাসন জানতো কিনা আমরা জানি না। আমরা হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে প্রশাসনের সর্বোচ্চ যারা আছেন তাদের সাথে কথা বলে এই বিষয়টি পরিষ্কার হওয়ার চেষ্টা করব। কেন 3 অক্টোবর এমন একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছিল যে 5টার পর কোনো অফিসার যাতে সচিবালয় না থাকে। সব বিষয় মিলে আসলে এখন মাত্র তো ঘটনা ঘটলো রাতের বেলা, সকালবেলা স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ পর কথা বলবেন আমাদের সাথে, বাকি বিষয় জানতে পারবো পরবর্তীতে আপনাদেরকে। আসিফ টিপু। সকালে ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের,
কিন্তু মধ্যরাতে সচিবালয়ে আগুনের খবরে ডাক পড়ে রংপুর জেলার মিঠাপুকুরের আটপনিয়া গ্রামের নয়নের। আগুন নেভাতে গিয়ে তারই জীবন প্রদীপ নিভে গেছে বেপরোয়া ট্রাক চাপায়। মিঠাপুকুরে তার গ্রামের বাড়ি থেকে স্বজনদের কথা জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। এই মুহূর্তে রয়েছি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল যে সচিবালয়ে যে গতকাল রাতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় যে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের যে কর্মী নিহত হয়েছেন সোয়ানুর নয়ন, তার বাড়িতে আমরা রয়েছি, তার পরিবারের সাথে আমরা কথা বলেছি। এই মুহূর্তে তার পরিবারে শোকের মাতম চলছে। গতকাল যে এই দিবাগত রাতে যে সে যে আসলে ট্রাকের চাপায় নিহত হয়েছেন, তার পরিবারের যে মানুষের মাঝে এখনো আত্মনাদ। দুই ভাই বোনের মধ্যে এই সোয়ানুর নয়ন সে সব থেকে ছোট ছিল। আজ কিন্তু তার বাড়িতে আসার কথা ছিল ছুটি নিয়ে, কিন্তু নিয়তির কি পরিহাস যে সে গতকাল দিবাগত রাতেই কিন্তু সে যে এই ট্রাক চাপায় সে কিন্তু নিহত হয়েছেন। সব কিছু মিলে এই যে সোয়ানের বাসা থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ। আহত ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু। সচিবালয়ে আগুন নেভাতে এত সময় লাগলো কেন? 6 ঘন্টা। রাত্রে 2টার সময় আগুন লাগছে, তারপরে 8টার দিকে এটা আগুন নেবে। এই কারণে প্রশ্ন হচ্ছে যে 6 ঘন্টার বেশি সময় লাগছে, এবং তাও পুরোপুরি না যে এখনো ভেতরের কি অবস্থা। তো এটা দেখেন কত ব্যর্থতা যে প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশের, বাংলাদেশ যেখান থেকে পরিচালিত হয় সেই জায়গায় আমাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা, আমাদের নিরাপত্তা ব্যবস্থা কত দুর্বল যে এক সচিবালয়ে আগুন নিভাইতে লাগলো 6 ঘন্টা। এমন না যে সমস্ত সচিবালয় সমস্ত ভবনে লাগছে, তা সচিবালয় অনেকগুলো ভবন, তার মধ্যে 7 নম্বর ভবনে আগুন লাগলো, সমস্ত ফ্লোরে না, 6 তলা থেকে 17 তলা 7-8 তলা পুড়ে গেল। তো এইটা মানে নিভাইতে 6 ঘন্টা সময় লাগলো। আমাদের এই যদি দুর্বল ব্যবস্থাপনা হয় তাহলে বোঝেন যে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা বলে কিছু আছে, এটা কি মানে যুক্তিসঙ্গত? আমরা যে কত দুর্বল অবস্থার মধ্যে বসবাস করি, কত নিরাপত্তাহীন অবস্থার মধ্যে বসবাস করি, সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনা কিন্তু সেটা প্রমাণ করলো। এখানে নয়াদিগন্ত এই রিপোর্টটি করেছে, বাংলাদেশ সরকারের সচিবালয়ে রাত 2:45 লাগা আগুন নেভাতে 6 ঘন্টার বেশি সময় লেগেছে। আগুন নেভাতে এতগুলো ইউনিটের এত সময় কেন লেগেছে? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল বলছেন জায়গাটা কনফাইন্ড, অর্থাৎ আবদ্ধ। তিনি বলেছেন সব কক্ষ ভেতর থেকে আটকানো থাকায় গ্লাস বা দরজা ভেঙে পানি দিতে হয়েছে, এতে সময় লেগেছে। ভবন জুড়ে বিদ্যুতের তারের সংযোগের কারণে আগুন ছড়িয়ে পড়ায় নেভাতে বেগ পেতে হয়েছে, অর্থাৎ তারের মধ্য দিয়ে আগুন ছড়ায় গেছে, এটা বলতেছেন। এছাড়া রুমগুলোতে ইন্টেরিয়ার ডেকোরেশনের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানান। ইন্টেরিয়ার ডেকোরেশন থাকলে এগুলি আরো মানে দ্রুত ছড়ায় যায়। তবে পানির সংকট ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি। তিনি বলেন আমাদের চেষ্টা ছিল আগুন যেন 6 তলার নিচে আসতে না পারে। এবং অদ্ভুত ব্যাপার, যখন কি 1:50 আগুন লাগলো, মানে 1:52 মিনিট, অর্থাৎ 2 মিনিট পরে দমকল চলে আসলো, তারপরেও 6 ঘন্টা লেগে গেল। মানে খুব দুঃখজনক, মানে দুর্ভাগ্য বলতে পারি আমরা আমাদের জাতি যে আমরা সচিবালয়টা পর্যন্ত নিরাপদ রাখতে পারলাম না। ফায়ার সার্ভিস জানিয়েছে 7 নম্বর ভবন ছাড়া অন্য কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়নি, এটা ভালো। বুধবার দিবাগত রাতে আগুন 6 ঘন্টার বেশি সময় পর বৃহস্পতিবার সকাল 8টার পর নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার রাত 1টার পর সচিবালয় 7 নম্বর ভবনে আগুন লাগে বলে জানিয়েছে
ফায়ার সার্ভিস, এই মন্ত্রণালয় আছে ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। দেখেন কোন সব মন্ত্রণালয়, এর আগে তারা কারা দায়িত্ব ছিল এইসব মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ভবন ও মহাসড়ক বিভাগ অবস্থিত বলে জানিয়েছে। মানে ওবায়দুল কাদের, পলক, তারপরে এর আগে যে তাজুল ইসলাম, সব দুনিয়ার মতো গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি, তারা কিন্তু এইসব দায়িত্ব ছিল। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এই 1:52 সচিবালয়ের এই ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মিনিট 2 পরেই সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিস ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে 20টি ইউনিট সেখানে যায়। তারপরে 6 ঘন্টা সময় লাগলো। এটা খুব দুর্ভাগ্যজনক। সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাক চাপায় আহত ফায়ার সার্ভিস কর্মী মোহাম্মদ সোহানুর জামান নয়নের মৃত্যু হয়েছে। তিনি রংপুরের মিঠাপুকুর থানার বাসিন্দা। যাই হোক, এখন মূল কথা হলো যে আগুন কেন লাগলো, এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি নাশকতা, এটা বের করা খুবই জরুরি। সবচেয়ে জরুরি হচ্ছে আগুন কোনো কারণে লাগতে পারে, সেটা দ্রুত নিয়ন্ত্রণের পদ্ধতিটা যদি বের করা না যায়, এটা কিন্তু একটা বড় ধরনের শিক্ষা দিয়ে গেল। তবে বাংলাদেশের হলো এই যে কখনো আমরা একটা ঘটনা ঘটার পর কিছুদিন আমরা এটা নিয়ে হইচই করি, তারপরে কিন্তু ভুলে যাই। কখনো স্থায়ীভাবে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয় না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে, আপনারা জানেন। সো এটার ব্যাপারে ডিটেলসটা আমরা এখনো পাইনি, এটা পেলে আমরা বলবো। বাট গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন কেপিআই এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত, এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে, আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিআইয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটার হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। যেটা বললাম, বিষয়টা খুবই সাম্প্রতিক। সো এটার ইনভেস্টিগেশনটা হবে, ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কী ছিল, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে। আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডিপ্লয়েড থাকেন। মূলত এটার এটার সাথে এটার নিরাপত্তার বিষয়টি, বাহ্যিক নিরাপত্তা, তারাও যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি ডিপ্লয় করেছেন এবং ফায়ার সার্ভিসকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছে। ইনফরমেশনটা আমরা জানি, ইন্টেলিজেন্স ছিল না বলবো না, এখানে মূলত বিষয়টা পুরনো জমি জমা সংক্রান্ত একটা বিরোধ অথবা একটা সমস্যা ছিল, এটার ফলশ্রুতি হিসেবে ঘটনাটা ঘটেছে। আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন রিপোর্ট। সো এটা তো গত 25 তারিখের কথা। সো এটা অবশ্যই এটার ঘটনা কারা ঘটিয়েছে সেটা খতিয়ে দেখা হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। যে কেউ যদি বিন্দুমাত্র কোনো অন্যায়, অনিয়ম, অপকর্ম, দুর্নীতি, ঘুষ এগুলোর সাথে জড়িত থাকে তাদেরকে চেয়ার থেকে টেনে তুলতে হবে। এই সচিবালয়ের এই ঘটনার একদম সুষ্ঠু তদন্ত করতে হবে। এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত কোনো আগুন হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি একদম ষড়যন্ত্র করে, প্ল্যান করে এই আগুনটি লাগানো হয়েছে। এবং আপনি যদি আপনাদের জায়গা থেকে দেখেন যে এই যে আগুনটি লেগেছে, এই আগুনটি আসলে লেগেছে আমাদের যারা ছাত্র প্রতিনিধি, যারা সরকারের প্রতিনিধিত্ব করছে, আমাদের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তাদের অফিসগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে যখন নর্মালি আমাদের এই যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে ওই অন্তর্বর্তীকালীন সরকারে, তারাই অভ্যুত্থানে রাজপথ থেকে লড়াই করেছে, তারা এই স্পিরিটটা বুকে ধারণ করে এবং সেটিকে ধারণ করে বিভিন্ন খুনি শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন দালাল ছিল, বিভিন্ন অন্যায়, অপকর্ম, দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো, এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। সেই জায়গা থেকে আমরা আমাদের
আগের দিনে বাংলা সিনেমায় দেখতাম যে ধরেন কোনো একটা অঞ্চলকে যদি দখল করতে হয়, লাইক বস্তি অথবা যে কোনো জায়গা যেখানে বড় কোনো কি বলে যে আবাসন অথবা ভিআইপিদের কোনো প্রজেক্ট তৈরি হবে, তো ওই অঞ্চলগুলোতে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হতো। বাংলাদেশে এখনো বিভিন্ন জায়গায় এরকম রহস্যময় আগুন জ্বলে, বস্তি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। কিন্তু গতকালকে থেকে যে সকল জায়গায় আগুনের ঘটনা ঘটছে, এর পাশাপাশি অদ্ভুত অদ্ভুত জিনিস মিলছে, সবকিছু মিলে কেমন যেন একটা রহস্যের দানা বাঁধছে। একই দিনে সচিবালয়ের দুইটা অংশে যেভাবে আগুন লেগেছে, এটাকে আসলে সাধারণ কোনো অগ্নিকাণ্ড নাকি নাশকতামূলক কোনো অগ্নিকাণ্ড? উপদেষ্টা আসিফ এবং নাহিদের দপ্তর পড়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র। এর মাঝখানে আমরা দেখছি যে গতকালকে রাতে মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের যখন ঘটনা ঘটছে, এদিকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের আগে একই রাতে আরেকটি আগুনেরও ঘটনা ঘটেছিল রাজধানীর ইস্কাটন এলাকায় সচিব নিবাসে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছিল। আমরা দেখছি যে সচিবালয়ে আগুন নিয়ে আপনাদেরকে বেশ কয়েকটা ফিচারের আমি অংশবিশেষ পরে শোনাচ্ছি। যে একটা ফ্লোরের মধ্যে এসে কুকুর পাওয়া গেছে, মানে বিষয়টা কেমন একটু অদ্ভুত না? যে আগুনের 8 তলার মধ্যে একটা কুকুর কিভাবে আসলে গেল, বা মানে আমাদের সচিবালয়গুলো কোথাও না কোথাও কতটুকু ইনসিকিউর অবস্থায় থাকে, যেখানে আমার কাছে মনে হয় আর কি যে কুকুর পাওয়া, তারপর এটা কি নাশকতার কোনো কর্মকাণ্ড নাকি রহস্যময় করার জন্য এরকম কোনো অ্যাক্টিভিটিস। তার উপরে ট্রাক চাপায় আমাদের এখানে দেখলাম গতকালকে একজন ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন, তিনি আবার পালানোর চেষ্টা করছেন। তো সবকিছু মিলিয়ে আপনি যদি একটু দেখেন যে আমার কাছে ধোঁয়াশা মনে হচ্ছে। তবে আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগছে কুকুরের ইস্যুটা। আমি আপনাদেরকে একটু দেখাই, ছবিটা তো আসলে ওইভাবে দেখানো যাচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মীদের হাতে যে জিনিসটা আপনারা দেখছেন, এটাই হচ্ছে কুকুরের পোড়া মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। পড়ে যাওয়া 7 নম্বর ভবনের 8 তলা থেকে এই কুকুরটি পাওয়া গেছে। এটা কি কোনো দেশি কুকুর নাকি কোনো সচিবের পালিত বিদেশি কুকুর, অথবা এখানে তো কোনো মানুষ মারা যায়নি ওইভাবে আগুনে পুড়া, তো কুকুর আসলে কিভাবে উঠলো? একটু কেমন না? আমরা যদি দেখি পুলিশের বক্তব্য হচ্ছে, ফায়ার সার্ভিসের বক্তব্য হচ্ছে, দুপুর 12:30টার দিকে সচিবালয়ে প্রবেশ করে পুলিশের ফরেনসিক বিভাগের প্রতিনিধি দল মৃত কুকুরটিকেও ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেছে আপনার আমাদের ছাত্র উপদেষ্টারা সহ আরো অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌবাহিনী, সেনাবাহিনী। আগুনের ঘটনা তদন্তে 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, আর আগামী 7 কার্য দিবসের মধ্যে এটা সম্পর্কে একটা প্রতিবেদন হয়তোবা সামনে আসছে। অপরদিকে আওয়ামী লীগ কি বলছে আসলে এটা একটু দেখে আসি। সচিবালয়ে আগুন নিয়ে আওয়ামী লীগের একটা বক্তব্য আসছে তাদের অফিসিয়াল ফেসবুকে। সচিবালয়ে 7 নম্বর ভবনের 6 থেকে 9 তলা পর্যন্ত 4টি ফ্লোর টোটালি এখানে পড়ে গেছে। আর সাধারণ দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না দাবি আওয়ামী লীগের। জামাতও বলছে নাশকতা, তো সবাই আমরা বলছি বিষয়টা নাশকতা আসলে ঘটাই লোকে। এখন সচিবালয়ে আগুন, কেউ এটা হয়তো আওয়ামী লীগের উপরে চিন্তা করতেছিল যে সচিবালয়ে থাকা কোনো সচিব লীগ এরকম কোনো ঘটনা ঘটাইলো কিনা, নাকি পিয়ন লীগ। এখন তো সবকিছুতে একটা লীগ যোগ করা হয়। তা আওয়ামী লীগ বলছে যে এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণ দুর্ঘটনা নয়, বিশেষ করে যখন 7 নম্বর ভবনে ঘটে, যেখানে 2 ছাত্র উপদেষ্টার অফিস এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল। 6 ঘন্টা ধরে 8 মন্ত্রণালয়ের অংশ পড়ে ছাই হয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা সেখানে আসেননি বলে অভিযোগ। আচ্ছা, আওয়ামী লীগের বক্তব্যটা একটু অন্যদিকে গেছে। আচ্ছা, যাই হোক, তো আমার কাছে মনে হয় যে বিষয়গুলো, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, হয়তো যখন আগুন লাগছে কয়েকটা ক্যামেরা নষ্ট হইতে পারে, আশেপাশে যথেষ্ট ক্যামেরা থাকে, একটা সিকিউর জায়গা। আশা করি আমরা এটার তদন্ত রিপোর্টটা খুব দ্রুতই দেখতে পাবো, কারণ আসলে দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি চলছে। তো হইতে পারে এটা সাধারণ একটা অগ্নিকাণ্ড, কিন্তু মানুষের মনস্পটে এই জিনিসটা আমরা বিশ্বাস করতে চাই না। না ভাই, এটা সাধারণ, এটা তো অসাধারণ কিছু আছে। বিশেষ করে কুকুরের যেই বডিটা পাওয়া গেছে আপনার, এটা আমার কাছে একটু রহস্যময় লাগছে। আশা করি খুব শীঘ্রই আমাদের চৌকস কর্মকর্তারা তদন্তের প্রতিবেদনকে আলোতে নিয়ে আসবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কে কোথা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আমাদের চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।